আচ্ছা, নেক্সট চলে আসবো ড্রব্যাকস অফ দ্য ওল্ড টু কিংডম ক্লাসিফিকেশনে। প্রথমে লিনিয়াস বলে একটা লোক দিয়েছিল, কার্ল লিনিয়াস বলে একটা লোক দিয়েছিল টু কিংডম ক্লাসিফিকেশন। ঠিক আছে, টু কিংডম ক্লাসিফিকেশন প্রথমে দিয়েছিল। টু কিংডমে কাদেরকে রেখেছিল? প্লান্টস আর অ্যানিমালস। ঠিক আছে, দুটো কিংডম বানিয়েছিল। দুটো কিংডমে কাদেরকে রেখেছিল? প্লান্টস আর অ্যানিমালস। মানে যা যা লিভিং অর্গ্যানিজম পাওয়া গেছে, সে ব্যাকটেরিয়া থেকে শুরু করে গাছপালা, প্লান্টস, যত রকমের ছোট থেকে বড় যা যা পাওয়া গেছে, কি করেছিল লিনিয়াস? সবাইকে আইদার প্লান্টসে ফেলেছিল বা অ্যানিমালসে ফেলেছিল। ঠিক আছে, কিন্তু এটার মধ্যে অনেক খামতি পাওয়া গেছিল, এটার মধ্যে অনেক ড্রব্যাকস ছিল। খামতিগুলো কি ছিল? দেয়ার আর সার্টেন অর্গ্যানিজমস যাদের কিছু কিছু প্লান্টের মতো ক্যারেক্টারিস্টিক্সও ছিল, অ্যানিমালসের মতো ক্যারেক্টারিস্টিক্সও ছিল। তো তখন তোর কনফিউশন কি হবে যে তুই তাকে প্লান্টে ফেলবি না অ্যানিমালে ফেলবি? এইভাবে এই ক্লাসিফিকেশনটা প্রুভড ফল্টি। ঠিক আছে, যেমন ধর ব্যাকটেরিয়া। ঠিক আছে, ব্যাকটেরিয়াকে প্রথমে প্লান্টসে ফেলা হয়েছিল, কিন্তু দেখা গেল ওর মধ্যে না আছে ক্লোরোফিল। ঠিক আছে, ওর মধ্যে না ছিল ক্লোরোফিল দেখা গেল না। এরা জাস্ট সার্টেন ব্যাকটেরিয়া যেটার মধ্যে ব্যাকটেরিয়া ক্লোরোফিল পাওয়া গেছে। ঠিক আছে, না হলে সব ব্যাকটেরিয়ার মধ্যে না আছে তোর ক্লোরোফিল। ঠিক আছে, ক্লোরোফিল নেই বলে তারা ফটোসিনথেসিসও কন্ডাক্ট করতে পারে না। তাহলে ওদের মধ্যে না ক্লোরোফিল আছে না ফটোসিনথেসিস আছে, তুই তাহলে ওদেরকে প্লান্টসের মধ্যে কি করে ফেলবি? তুই যদি ওদেরকে অ্যানিমালসের মধ্যে ফেলবি, অ্যানিমালসের মধ্যে অনেক ক্যারেক্টারিস্টিক্স আছে, মানে অ্যানিমালসের কোনো ক্যারেক্টারিস্টিক্স তুই ওর মধ্যে পাবি না। অ্যানিমালসের কিছু কিছু ক্যারেক্টার আছে ব্যাকটেরিয়ার মধ্যে পাবি না। তো তুই ব্যাকটেরিয়াকে ফেলবি কোথায়? তার উপর ফাঙ্গি নয়, ইটস অ্যাকচুয়ালি ফানজাই। ঠিক আছে, তো ফানজাইরা কি করে? ওরা অ্যানিমালসের মতো অন্য কারোর ওপর ডিপেন্ডেন্ট থাকে। ঠিক আছে, যেমন অ্যানিমালসরা, আমরা যেমন গাছের ওপর ডিপেন্ডেন্ট খাবার দাবারের জন্য, ফানজাইরা তেমন অন্য কারোর ওপর ডিপেন্ডেন্ট থাকে খাবারের জন্য। তাহলে কি তুই ওদেরকে প্লান্টসের মধ্যে ফেলবি? কিন্তু ওদের তো প্লান্টসের মতো ক্লোরোফিল নেই, তা তুই ওকে প্লান্টস কি করে বলবি? না তুই ওকে অ্যানিমালস বলতে পারছিস, না ওকে তুই প্লান্টস বলতে পারছিস। আরও এরকম এক্সাম্পল আছে, যেমন কিছু কিছু সিঙ্গেল সেলড অর্গানিজম, মানে একটা সেল। এই অর্গানিজমটার বডিটা কি? একটাই সেল, ওর আর কিছু নেই। তো কিছু কিছু এরকম সিঙ্গেল সেলড অর্গানিজম ছিল, যেমন ইউগ্লেনা, প্যারামিসিয়াম, এরা ছিল। তো ওদেরকে না প্লান্ট বলতে পারবি না অ্যানিমাল বলতে পারবি। ঠিক আছে, প্লান্টসের মতো ওদের ক্লোরোপ্লাস্ট আছে, যার মধ্যে কি আছে? ক্লোরোফিল আছে। প্লান্টসের মতো ক্লোরোফিল আছে, বাট ওদের অ্যানিমালের মতো আবার ফিডও করে। ওরা অ্যানিমালের মতো, ওদের মাউথ আছে যেটা প্লান্টসের নেই। অ্যানিমালের মতো মাউথ আছে যেটা দিয়ে ওরা খায়। তাহলে তুই ওকে প্লান্টে ফেলবি না অ্যানিমালে ফেলবি? অ্যানিমালেরও কিছু ক্যারেক্টার আছে, প্লান্টসেরও কিছু ক্যারেক্টারিস্টিক্স আছে। ঠিক আছে, তারপরে ব্রেড অনেকদিন ধরে ফেলে রাখলে কালচে হয়ে যায় ব্রেডটা। কি হয়ে যায়? এক ধরনের ফানজাই হয়ে যায় ব্রেডের গায়ে, সেটাকে কি বলা হয়? ব্রেড মোল্ড বলা হয়। কালচে হয়ে যায় অনেকদিন। পাউরুটিকে ফেলে রেখে দেখবি, একটা পাউরুটিকে রেখে দিবি 15 দিন, ঠিক আছে, বাইরে, দেখবি কালচে হয়ে গেছে। তো সেটাকে বলা হয় ব্রেড মোল্ড। মানে কালচে শুধু হবে না, এরকম ফুলের মতো হয়ে যাবে ব্রেডটার ওপর। ঠিক আছে, এরকম ছোট ছোট এরকম হয়ে যাবে, এটাকে ব্রেড মোল্ড বলা হয়। এই ব্রেড মোল্ডগুলো কিন্তু মাল্টি সেলুলার, মানে কি অনেকগুলো সেল দিয়ে তৈরি, এরা মাল্টি সেলুলার। তাহলে কি তুই ওদেরকে প্লান্টসের মধ্যে ফেলবি? কিন্তু প্লান্টসের মতো তো ওদের না আছে রুট, না আছে লিভস, না আছে ক্লোরোফিল, কিছুই নেই। তাহলে ওদেরকে তুই কাদের মধ্যে ফেলবি? প্লান্টস না অ্যানিমালসে? তো এরকম অনেক এক্সাম্পল ছিল যেইগুলোর জন্য আমাদের কনফিউশন হয়ে যাচ্ছিল কিছু কিছু অর্গানিজমকে নিয়ে, যে তোরকে প্লান্টে ফেলবো না অ্যানিমালসে ফেলবো। দেয়ারফোর প্লান্ট আর অ্যানিমাল ছাড়াও আরও 3টে কিংডম নিয়ে আসা হলো। প্লান্ট আর অ্যানিমাল ছাড়াও আরও 3টে কিংডম নিয়ে আসা হলো। কে নিয়ে এসেছিল? অ্যাকচুয়ালি ভিটেকার, R.H. ভিটেকার বলে একটা লোক, সে দিয়েছিল 5 কিংডম ক্লাসিফিকেশন। তো প্লান্ট আর অ্যানিমাল তো থাকলোই, তার সাথে আরও 3টে কিংডম যোগ হলো। মোনেরার মধ্যে এইসব ব্যাকটেরিয়া যাদেরকে নিয়ে কনফিউশন ছিল, এই যে বললাম না ব্যাকটেরিয়াকে নিয়ে খুব কনফিউশন ছিল, তো এই ব্যাকটেরিয়াগুলোকে রাখা হলো মোনেরার মধ্যে।
ফানজাইকে নিয়ে বললাম কনফিউশন ছিল, তো ফানজাই বলেও একটা আলাদা কিংডম হলো, তাহলে এই 3টে কিংডম এক্সট্রা হলো। আর বাকি প্লান্টস আর অ্যানিমালস, প্লান্টি অ্যানিমালি বলা হয়, প্লান্টি আর অ্যানিমালি বা প্লান্টস কিংডমটাকে জেনারেলি বলা হয় প্লান্টি। বলেছিলাম না প্রত্যেকটা কিংডমের লাস্টে কি থাকে, এই। আর অ্যানিমাল হচ্ছে অ্যানিমালি, ঠিক আছে। তো এই 5টা কিংডম দিল বিটেকার। এই 5টা কিংডমের মধ্যে দেখা গেল যা যা লিভিং অর্গানিজমস আছে সবাইকে ইজিলি ক্যাটেগরাইজ করা যাচ্ছিল, ঠিক আছে। তো একবার দেখে না, আই এম জাস্ট গিভিং ইট রিড। Drawbacks of the old two kingdom classification. According to the old classification as was given by Linnaeus দিয়েছিল, two kingdom classificationটা Linnaeus দিয়েছিল, which did not work. Divided into two kingdoms, kingdom plantae and kingdom animae. But this scheme had several drawbacks. For example, how do we say that bacteria and fungi are plants? কি করে বলবো? They have no chlorophyll, they do not carry out photosynthesis. Some single cell organisms such as Euglena cannot be exclusively called plant or animal. কেন? ওদের ক্লোরোপ্লাস্টও আছে প্লান্টের মতো, আর অ্যানিমালের মতো মাউথও আছে। নেক্সট পয়েন্ট, ব্রেড মোল্ড এক্সেট্রা are multicellular, but they have nothing like root stems and leaves, and they do not bear any flowers or seeds, and they have no chlorophyll. So the above 3 groups of organisms are now recognized as distinct kingdoms, Monera, Protista and fungi. And these together with the 2 other kingdoms, the plants and animals, now constitute what is called the 5 kingdom classification. তাহলে এবার আমরা 5 kingdom classificationটাকে আলাদা আলাদা করে পড়ব। তো 5 kingdom classificationের মধ্যে প্রথমে কি পড়ছে? মোনেরা, ঠিক আছে। ফার্স্ট ইজ মোনেরা। মোনেরার মধ্যে কি কি ধরা হয়, এই ডিফারেন্সটা কিন্তু খুব আসে। মোনেরা আর প্রোটিস্টার মধ্যে ডিফারেন্স কিন্তু খুব আসে, মনে রাখতে হবে, ঠিক আছে। প্রথমটা হচ্ছে মোনেরা, তারপরটা হচ্ছে প্রোটিস্টা। আমি মোনেরা প্রোটিস্টা একসাথে বোঝাচ্ছি, এদের মধ্যে ডিফারেন্স আসে। মোনেরা আর প্রোটিস্টা দুজনের মধ্যেই যেই অর্গানিজমসগুলো ইনক্লুডেড তারা কিন্তু ইউনিসেলুলার। মানে কি? সেই অর্গানিজমের বডিতে কটা সেল আছে? একটাই সেল, ওই একটা সেলেরই অর্গানিজম। মোনেরার মধ্যে ইউনিসেলুলার অর্গানিজমস ধরা হয়, প্রোটিস্টার মধ্যেও ইউনিসেলুলার অর্গানিজমসই কনসিডার করা হয়। তাহলে ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা দেখ, বইতে লেখা আছে মোনেরার পাশে একটা ব্র্যাকেটে, ইউনিসেলুলার অ্যান্ড প্রোক্যারিওটিক, এটাই হচ্ছে ডিফারেন্স। মোনেরার মধ্যে প্রোক্যারিওটিক ধরা হয় আর প্রোটিস্টার মধ্যে ইউক্যারিওটিক ধরা হয়। ডিফারেন্সটা কি? দুজনেই যদি সিঙ্গেল সেলুলার হয়, এই দুটো টার্মের ডিফারেন্সটা কি? প্রোক্যারিওটিক হচ্ছে সেই অর্গানিজমস যেই সেলগুলোর মধ্যে কোনো নিউক্লিয়াস আলাদা করে নেই। এই ওদের ডিএনএ মেটেরিয়ালটা এরকমভাবে পুরো ক্ল্যাটার হয়ে পুরো পড়ে থাকে, কোনো আলাদা করে এরকম নিউক্লিয়াস নেই যার মধ্যে ডিএনএ থাকবে। দেখ, ডিএনএ মেটেরিয়ালটা এইভাবে আছে, কোনো পার্টিকুলার নিউক্লিয়াস নেই, নিউক্লিয়ার মেটেরিয়ালটা জাস্ট ফেলা আছে, ঠিক আছে। কোনো আলাদা করে কোনো নিউক্লিয়ার একটা মেমব্রেন থাকবে সেরকম কোনো ব্যাপার না, ঠিক আছে। তারপর অনেক অর্গানেলস নেই, মাইটোকন্ড্রিয়া নেই, ক্লোরোপ্লাস্ট নেই, এসব নেই। কিন্তু ইউক্যারিওটিক সেলের মধ্যে এটা একটা ইউক্যারিওটিক সেল, এটাও কিন্তু ইউনিসেলুলার। এই অর্গানিজমগুলো ইউনিসেলুলার, মানে কি? এটাই হচ্ছে একটা অর্গানিজম, এই হচ্ছে একজন, এক একটা সেল, এক একটা প্রাণী। এরাও ইউনিসেলুলার, কিন্তু এদের মধ্যে একটা আলাদা নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসটা কভার আছে নিউক্লিয়ার মেমব্রেনে, তার মধ্যে আছে ডিএনএ। কিন্তু এই সেলটার মধ্যে কোনো আলাদা করে কোনো নিউক্লিয়াস নেই, নিউক্লিয়ার মেটেরিয়ালটা জাস্ট এমনি ডিএনএটা জাস্ট ফেলা আছে। এটা ডিফারেন্স প্রোক্যারিওটিক আর ইউক্যারিওটিক অর্গানিজমসের মধ্যে। ইউক্যারিওটিক ক্যান বি মাল্টিসেলুলার, আমরাও কিন্তু ইউক্যারিওটিক, কিন্তু আমরা কি ইউনিসেলুলার অর্গানিজম? আমাদের বডিতে কি একটাই সেল আছে? নো, উই আর মাল্টিসেলুলার, বাট উই আর ইউক্যারিওটিক টু। আমাদের সেলের মধ্যেও তো এরকম নিউক্লিয়াস, মেমব্রেন, নিউক্লিয়াস এরকম আছে। ইউক্যারিওটিক আমরাও, তাহলে ইউক্যারিওটিক বুঝতে পারছি, সেরকম ইউনিসেলুলার অর্গানিজমসরাও ইউক্যারিওটিক হতে পারে, আমাদের মতো মাল্টিসেলুলার অর্গানিজমসও ইউক্যারিওটিক হতে পারে। কিন্তু প্রোক্যারিওটিক আসলে ইউনিসেলুলারই হবে। প্রোক্যারিওটিক মানে কি? যার মধ্যে এরকম নিউক্লিয়াস ভালো করে নেই, তারা কিন্তু অলওয়েজ ইউনিসেলুলারই হবে। না বুঝতে পারলে, এখানটা কনফিউজিং জানি, না বুঝতে পারলে আবার একবার শুনে নে। তাহলে কিংডম মোনেরার মধ্যে কি লেখা আছে দেখ, ইউনিসেলুলার অ্যান্ড প্রোক্যারিওটিক। ইট মেইনলি ইনক্লুডস ব্যাকটেরিয়া,
ব্লু গ্রিন ব্যাকটেরিয়া অ্যান্ড সাম ইউনিসেলুলার অ্যালগি। তা মোনেরার মধ্যে বেশিরভাগ কি ফেলা হয়েছে? সব ব্যাকটেরিয়াদের ফেলা হয়েছে। ব্লু গ্রিন ব্যাকটেরিয়ার মধ্যে কিন্তু ক্লোরোফিল আছে। সব ব্যাকটেরিয়ার মধ্যে ক্লোরোফিল নেই, কিছু কিছু ব্যাকটেরিয়ার মধ্যে ক্লোরোফিল আছে। সেই ক্লোরোফিলটার নাম হচ্ছে ব্যাকটেরিও ক্লোরোফিল। সেই ক্লোরোফিল ইজ নট সিমিলার টু দ্য ক্লোরোফিল উইচ উই ফাইন্ড ইন নর্মাল প্লান্টস অ্যারাউন্ড আস। সেটা আলাদা ক্লোরোফিল, আর এটা ব্যাকটেরিও ক্লোরোফিল। ঠিক আছে, তো যাই হোক, ইট মেনলি ইনক্লুডস ব্যাকটেরিয়া, ব্লু গ্রিন ব্যাকটেরিয়া সাম ইউনিসেলুলার অ্যালগি। অ্যালগির মধ্যেও কিন্তু ক্লোরোফিল থাকে বাই দ্য ওয়ে। অ্যালগি হচ্ছে শ্যাওলা, জানিস তো? আচ্ছা, ক্যারেক্টারিস্টিক্সগুলো খুব ইম্পর্ট্যান্ট। মোনেরার ক্যারেক্টারিস্টিক্স কি? দিজ আর সিঙ্গেল সেল অর্গানিজম। প্রোটিস্টাকে দেখ, দিজ আর সিঙ্গেল সেল সেলুলার অর্গানিজম। ডিফারেন্সগুলো মার্ক করতে থাক। মোনেরা আর প্রোটিস্টার মধ্যে ফার্স্ট ডিফারেন্স হচ্ছে এটা সিমিলারিটি। মোনেরা আর প্রোটিস্টার মধ্যে ফার্স্ট সিমিলারিটি হচ্ছে দিজ আর সিঙ্গেল সেল অর্গানিজমস। প্রোটিস্টাতেও লেখা আছে দিজ আর সিঙ্গেল সেল অর্গানিজম, কিন্তু ডিফারেন্সটা কি দেখ। মোনেরাতে লেখা আছে দে হ্যাভ নো অর্গানাইজড নিউক্লিয়াস। প্রোটিস্টাতে লেখা আছে দে হ্যাভ আ ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস। মোনেরাতে লেখা আছে দে হ্যাভ নো অর্গানাইজড নিউক্লিয়াস, প্রোটিস্টাতে লেখা আছে দে হ্যাভ আ ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস। ঠিক আছে, শুধুমাত্র ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস না, উইথ আ নিউক্লিয়ার মেমব্রেন। একটা মেমব্রেন আছে, নিউক্লিয়াসকে ঢাকা দেওয়া আছে, একটা কভারিং আছে, সেটাকে নিউক্লিয়ার মেমব্রেন বলা হয়। যাদেরই নিউক্লিয়ার মেমব্রেন আছে তাদের সবাইকে ইউক্যারিওটিক বলা হয়। তাহলে তো আমাদের মতো অ্যানিমালস, প্লান্টস সবাই তো ইউক্যারিওটিকই। সেটাই বললাম যে মাল্টিসেলুলার যারাই সবাই ইউক্যারিওটিক, কিন্তু এরা স্পেশাল কেন? বিকজ এরা ইউনিসেলুলার অ্যান্ড ইউক্যারিওটিক। ঠিক আছে, এই দেখ তারপরে লাইনে সেটাই লেখা আছে, দে ইনক্লুড বোথ দ্য ইউনিসেলুলার গ্রিন অটোট্রফিক অর্গানিজম অ্যাজ ওয়েল অ্যাজ ইউনিসেলুলার নন গ্রিন হেটেরোট্রফিক অর্গানিজম, অলসো সাম অফ দ্যার মাল্টিসেলুলার ফটোসিনথেটিক ডিসেন্ডেন্স। তাহলে কিছু প্রোটিস্টার মধ্যে শুধুমাত্র ইউনিসেলুলারই নেই, ইউনিসেলুলার তো বেশিরভাগটাই ইউনিসেলুলার, কিছু কিছু মাল্টিসেলুলারও ধরা হয়েছে। ইউনিসেলুলার প্লান্টসও ধরা হয়েছে, ইউনিসেলুলার অ্যানিমালসও ধরা হয়েছে। অটোট্রফিক মানে কি? যারা নিজেদের খাবার নিজেরা বানাতে পারে, মানে কি প্লান্ট জাতীয়, যাদের মধ্যে ক্লোরোফিল আছে, তারা কি? তারা অটোট্রফিক। তাহলে প্রোটিস্টা বুঝতে পারছিস, প্রোটিস্টারা সিঙ্গেল সেল হলেও ওদের একটা ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস আছে, তার সাথে নিউক্লিয়ার মেমব্রেন আছে, যার জন্য ইউক্যারিওটিক বলে। আমি যখন আগে সবার ক্লাস 9-কে টেস্ট নিতাম, অনেকবার করে মোনেরা প্রোটিস্টার ডিফারেন্স লিখতে দিতাম, কিন্তু তারা পারতো না। বারবার এখানে বলে রাখছি, ওদের ডিফারেন্স হচ্ছে মোনেরা হচ্ছে দে হ্যাভ নো অর্গানাইজড নিউক্লিয়াস, প্রোটিস্টা হবে দে হ্যাভ আ ওয়েল ডিফাইন্ড নিউক্লিয়াস উইথ আ নিউক্লিয়ার মেমব্রেন। ঠিক আছে, আর এদের অর্গানাইজড নিউক্লিয়াস তো নেই, তার সাথে কি আছে? নিউক্লিয়ার মেটেরিয়াল ইজ ডিস্ট্রিবিউটেড ইন দ্য সেল উইদাউট বিং এনক্লোজড ইন নিউক্লিয়ার মেমব্রেন। ডিএনএটা জাস্ট ফেলা আছে সেলের মধ্যে, কোনো নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে এরকমভাবে সার্কামলোকিউশন করা নেই। সার্কামলোকিউশন মানে ঘেরা নেই। ঠিক আছে, এটাকেই বলা হয় প্রোক্যারিওটিক। শুধুমাত্র তাই না, এদের মধ্যে কিছু কিছু মেমব্রেন ব্রাউন অর্গানেলসও নেই। মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট তো জানিস, এর মাইটোকন্ড্রিয়া ক্লোরোপ্লাস্ট আর ভেরি ইম্পর্টেন্ট অর্গানেলস ফর আ সেল। মাইটোকন্ড্রিয়া এনার্জি প্রডিউস করে, আর ক্লোরোপ্লাস্টের মধ্যে ক্লোরোফিল থাকে জানিস, প্লান্টসের মধ্যেই থাকে শুধু। ক্লোরোপ্লাস্ট শুধু প্লান্টসের মধ্যেই থাকে। কেন? ক্লোরোপ্লাস্ট প্রোভাইডস ক্লোরোফিল, যেটা অ্যানিমালসের মধ্যে এমনিও দরকার পড়ে না। আর প্রোটিস্টার মধ্যে অটোট্রফিক অর্গানিজমস, কিছু কিছু হেটেরোট্রফিক। অটোট্রফিক মানে কি? যারা নিজেদের খাবার নিজেরা বানায়। হেটেরোট্রফিক মানে কি? হেটেরোট্রফিক হচ্ছে যারা অ্যানিমাল, যারা প্লান্টসের ওপর ডিপেন্ড করে থাকে খাবারের জন্য, বা অন্য কারোর ওপর ডিপেন্ড করে থাকে। ঠিক আছে, এই হলো মোনেরা আর প্রোটিস্টা। ভালো, আমি দুটো একসাথে পড়িয়েছি, কম্প্যারিটিভ অ্যানালিসিসও করালাম। কম্প্যারিজন করতে দিলে ভালো করে করবি। সিমিলারিটি যদি লিখতে দেয় সিমিলারিটি লিখবি, যে দুজনই সিঙ্গেল সেল। আর ডিফারেন্স লিখতে দিলে ডিফারেন্সটা লিখবি, যে এ হচ্ছে অর্গানাইজড ও নিউক্লিয়াস, আর ওদের অর্গানাইজড নিউক্লিয়াস নেই। ঠিক আছে, নেক্সট উই উইল মুভ অন টু ফানজাই। আচ্ছা, ফানজাইদের কি বলা হয় দেখ। ফানজাইরা দে আর মাল্টিসেলুলার। মাল্টিসেলুলার মানে অনেকগুলো সেলস দিয়ে তৈরি, অনেক সেলস দিয়ে তৈরি। ঠিক আছে, দে আর ইউক্যারিওটিক। মাল্টিসেলুলার হলেই তো বললাম ইউক্যারিওটিক হবে। মাল্টিসেলুলার মানে কি? অনেক সেল। আর ইউক্যারিওটিক মানে কি? সেলের মধ্যে কি আছে? এরকম নিউক্লিয়াস আলাদা করে আছে, যেটা প্রোক্যারিওটিকে নেই, আর তার মধ্যে আছে ডিএনএ। ঠিক আছে,
তো ফাঞ্জাই আর মাল্টিসেলুলার, দে আর ইউক্যারিওটিক, অলসো দে আর স্যাপ্রোফাইটিক। স্যাপ্রোফাইটিক মানে ডেড ডিকেড অর্গানিজম ওরা অ্যাবজর্ভ করে, সেটাকে বলা হয় স্যাপ্রোফাইটিক। ঠিক আছে, ওই জন্যে যেখানে ডিকেড অর্গানিজমস, যেখানে যেখানে ডিকে হচ্ছে, যেখানে ডিকম্পোজ হচ্ছে যেই মাটিতে, সেই মাটিতেই জেনারেলি ফানজাই গ্রো করে। বেশিরভাগ ফানজাইতে কি আছে, থ্রেডের মতো হাইফি আছে, এরকম রুটসের মতো, এটাকে কিন্তু রুটস নয়, পার্টিকুলারলি রুটস নয়, গাছের মতো রুট না, দেখতে অনেকটা রুটের মতো, যেগুলোকে হাইফি বলা হয়। ঠিক আছে, আর ওদের যে সাইটোপ্লাজম আছে, সাইটোপ্লাজম জানিস তো, সাইটোপ্লাজমের মধ্যে সব অর্গানেলস থাকে, ওদের মধ্যে সাইটোপ্লাজম যে আছে, সাইটোপ্লাজমে ওদের অনেক কটা নিউক্লিয়াস থাকে। জেনারেলি একটা সেলে একটা নিউক্লিয়াস, বা ওদের একটা সেলে অনেকগুলো নিউক্লিয়াস থাকে, আর অনেকগুলো নিউক্লিয়াস থাকে বলে প্লুরালে কি বলা হয়, নিউক্লিয়াই। প্লুরালে কি বলা হয়, নিউক্লিয়াই। এক্সাম্পল পড়বি। ঠিক আছে, কিংডম ফানজাইতে তাহলে কি আছে, কিংডম ফানজাই multicellular, eukaryotic and saprophytic. Most fungi are made up of thread-like hyphae rather than cells, and there are many nuclei distributed in the continuous cytoplasm. For examples, bread mold, toadstool, yeast, penicillium. Penicillium থেকে জানিস তো অ্যান্টিবায়োটিক তৈরি হয়েছিল পেনিসিলিন। এবার চলে আসছি প্লান্টসের মধ্যে। আশেপাশে যা সব প্লান্টস দেখছিস সেই প্লান্ট, অ্যাকচুয়ালি সব প্লান্টস দেখিস না, কিছু কিছু প্লান্টস তো এত ছোট যে কিছু কিছু জাস্ট পাথরের ওপর হয়ে থাকে, এতটাই ছোট। প্লান্টসও শুধু প্লান্টস বলে দিলে হবে না, প্লান্টসের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি আছে, ছোট থেকে বড় অনেক ক্যাটাগরি আছে, প্লান্টসের মধ্যে অনেক ক্যাটাগরি আছে। প্লান্টসদের কি বলা হয়, প্রথমত তো প্লান্টসরা মাল্টিসেলুলার। ঠিক তো, কোনো এমন প্লান্ট আছে যেটাকে মাইক্রোস্কোপের আন্ডারে দেখতে হয় না, আগে দেখতে হতো, আগে ব্যাকটেরিয়াকে প্লান্টের মধ্যে ফেলা হতো, তখন ব্যাকটেরিয়াকে মাইক্রোস্কোপের আন্ডারে দেখতে হতো। কিন্তু পরে 5 কিংডম ক্লাসিফিকেশন হওয়ার পর সব প্লান্টসকেই সব মানে সব এমন গাছকেই প্লান্টসের মধ্যে ফেলা হলো যারা মাল্টিসেলুলার। আর মাল্টিসেলুলার বলে তারা তো ইউক্যারিওটিক। ইউক্যারিওটিক মানে আবার বলছি, যার মধ্যে সেলের মধ্যে আলাদা করে নিউক্লিয়াস আছে আর কি আছে, নিউক্লিয়ার মেমব্রেন আছে। ইউক্যারিওটিক তারাই যাদের মধ্যে আলাদা করে নিউক্লিয়ার মেমব্রেন আছে। ঠিক আছে, আচ্ছা সেটা গেল। আর হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট কথা হচ্ছে তারা অটোট্রফিক। অটোট্রফিক মানে কি, ক্লোরোফিল আছে, নিজের খাবার নিজে বানাতে পারে। ঠিক আছে, আচ্ছা এদের মধ্যে কটা ভাগে ভাগ করা হয়েছে, প্লান্টসকে কটা ভাগে ভাগ করা হয়েছে, ছোট থেকে বড়তে যাব। সব থেকে ছোট থ্যালোফাইটাকে ধরা হয়। থ্যালোফাইটা মানে সব অ্যালগি। অ্যালগি বললাম না, শ্যাওলা, তো শ্যাওলাগুলো কীরকম দেখতে হয়, সবুজ কালারের দেখতে হয় না? সবুজ কেন হয়, কি থাকে তাদের মধ্যে, ক্লোরোফিল। আর ক্লোরোফিল থাকা মানেই কি, নিজের খাবার নিজে বানাতে পারবে, তো তাদেরকে তো প্লান্টসের মধ্যে আমাকে ফেলতে হবেই। এটা গেল থ্যালোফাইটা। থ্যালোফাইটার পরে নেক্সট যেটা একটু বড়, সেটা হচ্ছে ব্রায়োফাইটা। ব্রায়োফাইটাটা কি, যেটা পাথরের ওপর হয়ে থাকে, এরকম ঘাসের মতো পাথরের ওপর আটকে থাকে, বা অনেক পুরোনো বাড়ির পাশ দিয়ে তুই রাস্তা দিয়ে যাস, সেই বাড়ির গায়ে দেখবি সবুজ সবুজ ঘাসের মতো হয়ে আছে, সেটা মস বলা হয়, সেটা হচ্ছে ব্রায়োফাইটা। নেক্সট হলো টেরিডোফাইটা। টেরিডোফাইটা তুই এখানে দেখবি না, পাহাড়ি এলাকায় দেখবি টেরিডোফাইটা, এটাকে ফার্নস বলা হয়। ঠিক আছে, আর নেক্সট হচ্ছে জিমনোস্পার্মস। জিমনোস্পার্মস মানে হচ্ছে এরা হচ্ছে প্রথম যাদের মধ্যে সিডস দেখা যায় কিন্তু ফ্রুটস হয় না। সিডস দেখা যায় কিন্তু এদের মধ্যে ফ্রুটস হয় না। পাইন গাছ পাহাড়ি এলাকায় পাবি, এগুলো পাইন এরকম যে দেখতে হয়। ঠিক আছে, তো এই গাছগুলো জিমনোস্পার্মস পাহাড়ি এলাকাতেই পাবি। আর লাস্ট আর সব থেকে কমন যেটা তুই চারদিকে দেখতে পাস, অ্যাঞ্জিওস্পার্মস। এদের মধ্যে ফ্লাওয়ার হয়, তাই এদেরকে কি বলা হয়, ফ্লাওয়ারিং প্লান্টস। আম, জাম, কাঁঠাল এই সবগুলো হচ্ছে কি ফ্লাওয়ারিং প্লান্টস বা অ্যাঞ্জিওস্পার্মস। ফ্লাওয়ার হয়, আম গাছেও ফ্লাওয়ার হয় বলি ফ্রুট হয়। ঠিক আছে, তো বকুল থেকে ফুল আসে, তো ওই বকুলগুলোকে ফ্লাওয়ারিং প্লান্টস, ফুল হওয়া মানেই অ্যাঞ্জিওস্পার্মস ধরাবে। সব থেকে বেশি আমরা চারপাশে কি দেখতে পাই, অ্যাঞ্জিওস্পার্মস। প্লান্টসকে এতগুলো ভাগে ভাগ করা হয়। ঠিক আছে, নেক্সট অ্যানিমালসে দেখ, অ্যানিমালসে কি লেখা আছে, অ্যানিমালসে বোঝাতে হবে না। অ্যানিমালসে লেখা আছে মাল্টিসেলুলার,
eukaryotic and heterotrophic. These are multicellular organisms without cell wall. জানিস তো এগুলো খুব পুরনো জিনিস, বারবার বলার দরকার নেই, তাও বলছি, রিভাইজ হয়ে যাবে। প্লান্টসের মধ্যে সেল ওয়াল থাকে, অ্যানিমাল সেলসের মধ্যে কোনো সেল ওয়াল নেই, শুধুমাত্র সেল মেমব্রেন থাকবে। প্লান্টের সেলের চারদিকে সেল মেমব্রেনও থাকবে, সেল ওয়ালও থাকবে। তো অ্যানিমাল সেলসদের সেল ওয়াল থাকে না, ক্লোরোফিল থাকে না, ইউজুয়ালি মোবিল মানে মুভ করতে পারে অ্যানিমালসরা। অ্যান্ড অবটেনিং ফুড বাই ইটিং আর সাকিং, এদেরকে হেটেরোট্রফিক বলা হয়। প্লান্টসের অটোট্রফিক, অ্যানিমালসের হেটেরোট্রফিক বলা হয়। Of all the living organisms, we are generally most familiar with plants and animals. যা যা চারদিকে আছে সব থেকে বেশি আমরা কি দেখি? Plants আর animals. Therefore, it will be worth understanding the most distinct differences between these two. Next, দেখ নেমিং অ্যান অর্গানিজম। ঠিক আছে, নেমিং অ্যান অর্গানিজম মানে কি? তুই নাম যে দিচ্ছিস, আমি এখানে কুমড়ো বলছি, ঠিক আছে, সেই কুমড়োটাকে অন্য দেশে পামকিন বলছে, আবার অন্য দেশে আরও অন্য কিছু বলছে। তো এই যে ডিফারেন্ট নামে জানা হয়, স্টাডি করার সময় তো প্রবলেম হয়ে যাবে। ধর আমার এখানে একটা ইউনিভার্সিটি আছে, যেখানে আমি পড়ছি, নর্থ ইস্টার্নে কোনো লোক এসেছে সেও পড়ছে, চায়না থেকে কেউ এসেছে সেও পড়ছে, তাহলে আমরা সবাই কুমড়োটাকে তো অন্য অন্য নামে জানি। তো আমরা যদি কোনো কমিউনিকেট করতে চাই, কোনো কুমড়ো নিয়ে কোনো স্টাডি করতে চাই, তখন খুব ডিফিকাল্ট হয়ে যাবে। তাই এমন একটা নেমিং সিস্টেম নিয়ে আসা হলো যে এমন একটা নাম দেওয়া হবে, সেই নাম দিয়ে সব জায়গায় জানা যাবে, সেটাকে চেনা হবে, আইডেন্টিফাই করা হবে। সেই নাম দেওয়াটাকে বলা হলো সায়েন্টিফিক নেমস। এই নয় যে নাম দেওয়া হয়, সেটাকে সায়েন্টিফিক নেমস দেওয়া হয়। সায়েন্টিফিক নেমের দুটো ভাগ আছে, প্রথম ভাগটা জিনাস, তারপরের ভাগটা স্পিসিস। ঠিক আছে, এটা তো যখন সেই ক্রো পড়াচ্ছিলাম বা লায়ন টাইগার পড়াচ্ছিলাম তখনই বললাম। যেমন ধর একটা লায়নের সায়েন্টিফিক নেম হচ্ছে প্যান্থেরা লিও। ঠিক আছে, এটা হচ্ছে স্পিসিসের নেম, এটা স্পিসিস, আর এটা হচ্ছে জিনাস। সরি, আর সায়েন্টিফিক নেম অলওয়েজ আন্ডারলাইন করে দিতে হয়। স্পিসিসের নেমটা পরে লেখা হয়, মানে কি? যত সিংহ আছে সেই সব সিংহদের যাই ব্রিড হোক না কেন, এশিয়ান লায়ন এক ধরনের লায়ন হয়, গুজরাটের লায়ন এক ধরনের গুজরাট লায়ন বলা হয়। ঠিক আছে, কিন্তু ওরা ডিফারেন্ট ব্রিড, কিন্তু সবাই লায়ন। যত লায়ন আছে সব লায়নকে তুই লিওর মধ্যেই ফেলবি, সবকটা স্পিসিস তো একই, স্পিসিস তো সবার সেই লায়ন, তাহলে সবাইকে লিও নামে জানা যাবে। কিন্তু প্যান্থেরা শুধু লায়নের জন্য ইউজ হয় না, প্যান্থেরা কাদের জন্য ইউজ হয়? প্যান্থেরা কিন্তু বাঘের জন্যেও ইউজ হয়, বলা হয় কি প্যান্থেরা টাইগ্রিস। কিন্তু প্যান্থেরা এটা ইউজ করা হচ্ছে কেন? দুজনের জন্যে, কারণ এরা একই জিনাসের মধ্যে পড়ে, বলেছিলাম ওদের মধ্যে কিছু সিমিলারিটি আছে, ওই জন্য ওদেরকে সেম জিনাসের মধ্যে ফেলা হয়েছে প্যান্থেরা। তো জিনাস নামটা প্রথমে হবে, স্পিসিসের নামটা পরে হবে। এই স্পিসিসের নামটা দেখে তুই বুঝবি কোন অ্যানিমালকে বলা হচ্ছে। আমি যদি তোকে বলে দিই শুধু প্যান্থেরা, তুই কি বুঝতে পারবি কোন অ্যানিমালের কথা বলা হচ্ছে? প্যান্থেরা তোর বাঘও হয়, সিংহ হয়, তুই বুঝতে পারবি না। আমাকে স্পিসিসের নামটা লিও বা টাইগ্রিস কোনটা, আমাকে সেটা বলতে হবে, তুই তবে বুঝবি কোন অ্যানিমালটার নাম বলা হচ্ছে। এই যে সিস্টেমটা নামকরণের, এইটাকে বলা হয় বাইনোমিয়াল নোমেনক্লেচার। বাইনোমিয়াল মানে কি? দুটোই তো নাম দেওয়া হয়েছে, একটা জিনাসের একটা স্পিসিসের, দুটোর বেশি তো না। বাইনোমিয়াল, ওই জন্য দুটো বলে বাইনোমিয়াল। আর নোমেনক্লেচার মানে হচ্ছে নেমিং। নোমেনক্লেচার মানে হচ্ছে, নোমেনক্লেচার কেমিস্ট্রি তো নিশ্চয়ই পড়েছিস, তো এটাকে বলা হয় বাইনোমিয়াল নোমেনক্লেচার। কে দিয়েছিল? সায়েন্টিস্টের নাম মুখস্থ রাখতে হবে, লিনিয়াস, AEUS, লিনিয়াস দিয়েছিল। ঠিক আছে, তো আমি এখানটা একটু রিড করছি, দেখ নেমিং অ্যান্ড অর্গানিজমটা। কমন নেমস আর ভেরিয়েবল অ্যান্ড সামটাইমস কনফিউজিং। We know animals and plants by the common names used for them in a particular locality. Can you think of any plant or animal which in India is known by several names? Pumpkin and custard apple could be good examples.
Pumpkin is the local language. Pumpkin in the local language is known as sitafal, kashifal, kumbhra, pethak, kaddu, and so on. Sometimes a certain common name is not enough to indicate the particular species. There are different kinds of frogs, earthworms, or grasses. Talking of crows again, if you have to distinguish between the two kinds of crows, দু রকমের ক্রোজের কথা বলা হয়েছিল, একটা হাউস ক্রো, একটা জাঙ্গল ক্রো, ঠিক কি না? কিন্তু দুটোর তো স্পিসিস আলাদা, দুটোর জিনাস এক ছিল, একেও করভাস নামে জানা হতো, ওকেও করভাস, দুটোই করভাস ছিল, কিন্তু দুটোর স্পিসিস আলাদা, দুটোর স্পিসিস আলাদা। এই স্পিসিস দিয়েই তুই বুঝতে পারবি কোন ক্রোটার কথা বলা হচ্ছে। আমি শুধু করভাস বলে তুই বুঝতে পারবি না আমি কি ডোমেস্টিক, আমি কি হাউস ক্রো বলছি না ওয়াইল্ড ক্রো, এটাকে আমাকে বলতেই হবে। হোয়াট ইজ, আর জানিস তো এই দুটো ক্রোকে তুই ইন্টারব্রিট করতে পারবি না, এই দুটো ক্রোকে তুই ইন্টারব্রিট করতে পারবি না, কারণ দুটো আলাদা স্পিসিস, ঠিক কি না? এই দুটো তো আলাদা, এইখানে তুই এটা লিখবি আর এখানে তুই এটা লিখবি, এই দুটো তো আলাদা, আর এই দুটো কি, এই দুটো স্পিসিস নেম। আর স্পিসিস যখন আলাদা হয় তখন কি ক্রস ব্রিড করানো যায়? ক্রস ব্রিড করানো যায় না। আচ্ছা, তো what is most important is that these crows cannot interbreed and so they are different species. Next, that scientific names. In science, people from different countries with different languages have to read about each other's research work. So it was found, মানে আমি একটা যে রিসার্চ পেপার বের করেছি সেটা আমি পাবলিশ করব, সেটা এখন অন্য কেউ যদি চাইনিজ পড়ে সে বুঝতে পারবে না যে আমি কুমড়োর কথা বলছি। আমি যদি এখন কুমড়ো লিখে, আমি এখন কুমড়ো লিখি রিসার্চ পেপারে, তো চাইনিজ লোকটা কুমড়ো পড়ে বুঝতে পারবে না আমি কোন ফ্রুটের বা কোন ভেজিটেবলের কথা বলছি, ঠিক আছে? তো আমাকে এমন কিছু লিখতে হবে যাতে ও বুঝতে পারে। So it was found necessary to eliminate any possible confusion in using local names by substituting them with names especially given in scientific language. The present practice is to use a two-part name for each species. For example, our hill crow is Corvus macrorhynchus, house crow is Corvus splendens. আর এটাকে binomial nomenclature বলা হয়। এই তো first part is genus, second part is the name of the particular species of the genus. This was known as binomial nomenclature, first introduced by Linnaeus. আচ্ছা, নেক্সট পেজে চলে আয়। রুলস ইন সায়েন্টিফিক নেমসটা দেখ, একদম নিচে লেখা আছে রুলস। রুলটা কি? এই যে তুই যে সায়েন্টিফিক নেম, আমি প্যান্থেরা লিওটাই যদি নিই, এটা জিনাস নেম, এটা স্পিসিস নেম। অলওয়েজ জিনাস নেমটা প্রথমে লিখবি, ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হবে। স্পিসিস নেমটা পরে লিখবি, ফার্স্ট লেটারটা স্মল হবে। ইটালিক্সে লিখবি বা আন্ডারলাইন করে দিবি। পরীক্ষার খাতায় জেনারেলি আমরা আন্ডারলাইন করে দিই। আমার হ্যান্ডরাইটিং যেমন ইনহেরেন্টলি ইটালিক্সেই আমি সব লিখি, আমি যে গোটা একটা সেন্টেন্স লিখবো আমি পুরোটাই ইটালিক্সে লিখবো। তোমার প্যান্থেরিয়া লিও কি আলাদা করে আমি ইটালিক্সে লিখতে পারবো না। ওই জন্যে বলা হয় পরীক্ষার খাতায় অলওয়েজ সায়েন্টিফিক নেম লিখে আন্ডারলাইন করে দিতে। ডোন্ট টেক ইট ক্যাজুয়ালি, আন্ডারলাইন না করলে এটাকে পুরো কেটে দেওয়া হয়, সায়েন্টিফিক নেম হিসাবে ধরা হয় না, ঠিক আছে? তাহলে রুলগুলো কি কি? সায়েন্টিফিক নেমস আর অলওয়েজ, আমি রুলগুলো লিখতে দেবো যখন টেস্ট নেব। সায়েন্টিফিক নেমস আর অলওয়েজ রিটার্ন ইন দ্য রোমান স্ক্রিপ্ট অ্যান্ড ওয়েন ইন প্রিন্ট দেয়ার অলওয়েজ, এগুলো রোমান নাম, এই নামগুলো রোমান, ঠিক আছে? অ্যান্ড ওয়েন ইন প্রিন্ট দেয়ার অলওয়েজ ইন ইটালিক্স, ওয়েন হ্যান্ড রিটেন দে শুড অলওয়েজ বি আন্ডারলাইন। দেখ বলাই আছে ওয়েন হ্যান্ড রিটেন, হ্যান্ড হাতে যখন লিখবি সব সময় আন্ডারলাইন হবে। The first letter of the genus name should be a capital letter আর species nameটা should begin with a small letter, ঠিক আছে? এখানে কিছু কিছু অ্যানিমালস প্ল্যান্টসের সায়েন্টিফিক নেম দেওয়া আছে, মুখস্থ করবি, এগুলো আসে, কয়েকটা মুখস্থ করবি অ্যাটলিস্ট এক্সাম্পল লেখার জন্য। ওকে, দ্যাটস ইট। আমি পরের ক্লাসে মেজর গ্রুপ অফ অ্যানিমালসটা শুরু করবো, ফাইনালি ঢুকবো, ঠিক আছে?